হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস। আজকের আমাদের আলোচনার বিষয় বিশ্ব উষ্ণায়ন। আমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জেনে নেব, কিন্তু তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যদি এই অধ্যায়ের আগেকার লেকচারগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে যেন অবশ্যই দেখে নিও। যদি দেখে নাও তাহলে তোমাদের পরবর্তী বা এই লেকচার দেখে তোমরা সম্পূর্ণ ধারণা তৈরি করতে পারবে। না হলে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হবে না চ্যাপ্টার সম্পর্কে, আর ধারণা তৈরি না হলে পরে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর উত্তর দিতে না পারলে তাহলে সেই পড়াতে তেমন লাভ পাবে না। আর যদি লাভ পেতে চাও তাহলে পরে অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকটা লেকচার দেখে নিও। আর প্রত্যেকটা লেকচার যদি দেখে নিতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। যাই হোক, এবার আমরা আসি আমাদের বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা নিয়ে। বিশ্ব উষ্ণায়ন, সবার আগে আমাদের জানা দরকার বিশ্ব উষ্ণায়নটা কি। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমাগত দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। সবার আগে আমাদের কি জানতে হবে? প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ বলতে যেগুলা পৃথিবীতে আপনা আপনি প্রকৃতির দ্বারা ঘটে থাকে তাকে প্রাকৃতিক কারণ বলা হয়। মনুষ্য সৃষ্ট বলতে আমরা মানুষ দ্বারা তৈরি যেসব কারণগুলো সেগুলোকে মনুষ্য সৃষ্ট কারণ বলা হয়। এই দুই কারণের ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমাগত দীর্ঘমেয়াদী কথার অর্থ যে দীর্ঘ সময়ের জন্য, যেটা কখনোই মানে শর্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য না, বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়, যাকে ইংরেজিতে গ্লোবাল ওয়ার্মিং বলে। তার উদাহরণ দেখো, 1850 সাল থেকে 2020 সাল পর্যন্ত বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। 1850 সাল থেকে ধীরে ধীরে বাড়তে 2020 সালে গিয়ে তার গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। এটা দেখো একদিনের না, দীর্ঘমেয়াদী। আর এই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু কম হচ্ছে না, এটা কিন্তু আগে আরো বাড়তে থাকবে। এই জন্য দীর্ঘমেয়াদী বলা হয়েছে। এর দুটি কারণ, একটা প্রাকৃতিক কারণ আর একটা মনুষ্য সৃষ্ট কারণ বললাম। প্রাকৃতিক কারণ কোনগুলি? যেমন অগ্নুৎপাত। তোমরা জানো যে অগ্নুৎপাতের ফলে পৃথিবীর ভিতর থেকে লাভা, নানা রকম গ্যাস, ছাই, উত্তাপ সব বেরিয়ে আসে। যখন সেটা বেরিয়ে আসে সেটা তার যেখানে যে এলাকাতে অগ্নুৎপাত হয় সেই এলাকাতে তাপমাত্রা বৃদ্ধি করে, বা সেই যে এলাকাতে দিয়ে তার লাভা গড়িয়ে এগিয়ে চলে সেখানটাতেও তাপমাত্রা বৃদ্ধি করে। তাহলে অগ্নুৎপাতের ফলে হচ্ছে। আর একটা দাবানল কাকে বলা হয়? বনের আগুনকে দাবানল বলা হয়। হঠাৎ কোনো বিস্তীর্ণ এলাকা জুড়ে বনে আগুন লেগে গেল, সেই আগুন লাগার ফলে আশেপাশের এলাকা প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে যাবে। দ্বিতীয়ত আর একটা প্রভাব পড়বে কি, সেখানে যে উদ্ভিদ ছিল, উদ্ভিদ থাকার ফলে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা যে কম হওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু কম হয়ে গেল গাছ মারা যাওয়ার পরে। আর অপ্রাকৃতিক কারণ জীবাশ্ম জ্বালানি। আমরা যে যানবাহন, কলকারখানা, বাড়িতে নানা রকম মানে কি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমরা ডিজেল, কয়লা, পেট্রোল, নানা রকম অন্যান্য তেল যেগুলো ব্যবহার করি, শেষে যাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বলা হয়, সেগুলো জ্বালানির ব্যবহার করার ফলে তাপমাত্রা তার থেকে নির্গত হয়, সেই তাপমাত্রা বায়ুমণ্ডলকে কি করে? উষ্ণ করে। সিএফসির বৃদ্ধি। সিএফসি বৃদ্ধি কথা বলতে গেলে পরে ক্লোরোফ্লোরোকার্বন। যেমন আমরা এসিতে যেটা ব্যবহার করি তাতে থেকে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। আমরা যেমন ফ্রিজে ব্যবহার করি তাতে থেকে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। তাছাড়া কি হয়, আমাদের যেসব প্রসাধনী দ্রব্য যেমন সেন্ট, স্প্রে যেগুলো ব্যবহার করি সেগুলোতেও সিএফসি থাকে। তার ফলে সেই সিএফসি বায়ুমণ্ডলে মেশার ফলে আমাদের যেটা ওজোন স্তর আছে, ওজোন স্তরটাকে কি করে? এরা পাতলা করে দেয় বা তাতে ছিদ্র করে দেয়। আর অতিবেগুনি রশ্মি পৃথিবীর বুকে অতি সহজে আসে, আর তার ফলে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি অতিরিক্ত পরিমাণে পেয়ে যায়।
যেটা বায়ুমণ্ডলকে উষ্ণ করে। মিথেন গ্যাস, যেমন আমরা ধানের খড় বা এই জাতীয় যেমন গোবর টবর থেকে এইসব যেতে থেকে মিথেন গ্যাস নির্গত হয়। সেই মিথেন গ্যাস নির্গত হওয়ার ফলে বা আমাদের চাষাবাদে যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলো যখন পচে যায় তাতে থেকে মিথেন গ্যাস নির্গত হয়, যেগুলো বায়ুতে মেশে, যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সহায়ক। এবার জানবো গ্রিন হাউস কি। গ্রিন হাউস হলো মূলত শীত প্রধান অঞ্চলে ব্যবহৃত একটি কাঁচ বা স্বচ্ছ পলিথিন দ্বারা নির্মিত একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাগান, যেখানে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে কাঁচ বা স্বচ্ছ পলিথিন ভেদ করে প্রবেশ করতে পারে, কিন্তু সূর্যাস্তের পর তা বৃহৎ তরঙ্গরূপে আর ফিরে যেতে পারে না বা বাধা পায়। ফলে ভিতরের উষ্ণতা আবদ্ধ থেকে যায়। বর্তমানে মূলত শীতপ্রধান অঞ্চলে, যেখানে খুব কম সময়ের জন্য সূর্যের আলো পাওয়া যায়, সেখানে এই পদ্ধতিতে শাক সবজি ফুল ফল উৎপাদন করা হয়। একে গ্রিন হাউস বলে। কিরকম হয়? এরকম কি করা হয়, আমাদের ঘরের মতো পলিথিন নির্মিত কি করা হবে, ঘর তৈরি করা হবে, যেটা কাঁচ বা চারিদিকে কি দেওয়া হবে, পলিথিন দেওয়া হবে, যার উপরেও পলিথিন থাকবে বা কাঁচ থাকবে, চারিপাশেও কাঁচ থাকবে। এইবার কি হয়ে গেল, সূর্য তার যতক্ষণ সূর্য রশ্মি দেওয়া শীত প্রধান দেশে কিছুক্ষণের জন্য মাঝে মাঝে কাছে আকাশ মেঘে ঢাকা থাকে বা কুয়াশায় আচ্ছন্ন থাকে, সেখানে কিছুক্ষণের জন্য তো সূর্যর আলো পাওয়া গেল। সেই সূর্যের আলো কি হবে, এই কাঁচের ভিতর দিয়ে সূর্যের তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্যরশ্মি এর ভিতরে প্রবেশ করবে। এর ভিতরে প্রবেশ করার পরে তাকে যখন প্রবেশ করে তাকে ক্ষুদ্র তরঙ্গ বলা হয়, যখন ফিরে যায় তাকে বৃহৎ তরঙ্গ বলা হয়। তো ভিতরে যখন যাবে তখন ভিতরে কি হয়ে যাবে, তাপমাত্রা বাড়িয়ে দেবে। এই ঘরের ভিতরে তাপমাত্রা বাড়িয়ে দেবে। তার ফলে ভিতরে যে শাক সবজি যা চাষ করা হবে বা ফলমূলের গাছ ছোট আকৃতির সেগুলো চাষ করা হবে, সেগুলো উপযুক্ত তাপমাত্রা পেয়ে যাবে, তার বৃদ্ধিও হবে, তাতে ফুল ফল উপযুক্ত পরিমাণে তাতে লেগে যাবে, লাগা শুরু হবে বা বৃদ্ধি পাবে, সবজিগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এই তাপমাত্রা ভিতরে তো প্রবেশ করে, যখন সূর্য অস্ত যাওয়ার পরে এর ভিতর থেকে তাপমাত্রা অত পরিমাণে, যে পরিমাণে ভিতরে এসেছিল সেই পরিমাণে আর ফেরত যেতে পারে না, যায় সামান্য পরিমাণে, বৃহৎ তরঙ্গরূপে ফেরত যেতে পারে না। ফেরত না যাওয়ার ফলে ভিতরে তাপমাত্রা, বাইরের তাপমাত্রা হয়তো -5 ডিগ্রি আছে, বাইরের তাপমাত্রা 0 ডিগ্রি আছে, কিন্তু ভিতরের তাপমাত্রা দেখা গেল 20 ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়েছে। কিন্তু -5 ডিগ্রি -0 ডিগ্রিতে কোনো শাকসবজি বা ফলমূল চাষ হওয়া সম্ভব নয়, কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসে হওয়া সম্ভব, 15 ডিগ্রি সেলসিয়াসে হওয়া সম্ভব, যে কারণে ভিতরে তাপমাত্রাটাকে আবদ্ধ করা হয়। একেই বলা হয় গ্রিন হাউস। এই জন্য কি বলছে, গ্রিন হাউস হলো মূলত শীত প্রধান অঞ্চলে ব্যবহৃত একটি কাঁচ বা স্বচ্ছ পলিথিন দ্বারা নির্মিত একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাগান। মূলত কোথায় ব্যবহৃত হয়, এটা শীত প্রধান অঞ্চলে। যাই হোক, যেখানে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে কাঁচ বা স্বচ্ছ পলিথিন ভেদ করে প্রবেশ করতে পারে, সে ঘরের ভিতরে প্রবেশ করছে, কিন্তু সূর্যাস্তের পর তা বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে পারে না বা বাধা পায়। ফলে ভিতরে উষ্ণতা আবদ্ধ থেকে যায়। বর্তমানে মূলত শীত প্রধান অঞ্চলে, যেখানে খুব কম সময়ের জন্য সূর্যের আলো পাওয়া যায়, সেখানে এই পদ্ধতিতে শাক সবজি ফলমূল বা ফুল ফল উৎপাদন করা হয়। একে গ্রিন হাউস বলে। এবার যে পৃথিবী একটি গ্রিন হাউস, তার আগে আমরা জেনে নেব কি কারণে পৃথিবীকে গ্রিন হাউস বলা হচ্ছে।
এই পৃথিবীর উপরে বর্তমানে আমাদের এই শিল্প বিপ্লবের পর নানা ধরনের জীবাশ্ম জ্বালানি বা সিএফসি গ্যাস, মিথেন গ্যাস, নানান কিছু গ্যাস যে অতিরিক্ত পরিমাণে নির্গত হচ্ছে, সে নির্গত হওয়ার ফলে বায়ুমণ্ডলের উপরে একটা আস্তরণ তৈরি করছে। ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে একটা আস্তরণ তৈরি করছে। এটা যদি পৃথিবী হয়, এতে আস্তরণটা তৈরি করছে। সূর্যের আলো পৃথিবীর বুকে চলে আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, কিন্তু যখন বৃহৎ তরঙ্গ রূপে এখান থেকে ফিরে যাওয়ার প্রশ্ন উঠছে, তখন গিয়ে এই যে আস্তরণে বাধাপ্রাপ্ত হয়ে সঠিকভাবে আর ফিরে যেতে পারছে না। ফলে কি হচ্ছে, তরঙ্গ আসার ফলে পৃথিবীর তাপমাত্রা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যদি তরঙ্গ ফিরে যেতে না পারে তাহলে কি হবে, তাপমাত্রা এখানে আবদ্ধ থেকে যাবে। সে আবদ্ধ থাকার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য পৃথিবীকে কি বলা হচ্ছে, পৃথিবী একটি গ্রিন হাউস। শিল্প বিপ্লব, তোমরা ইতিহাসে 9-এ পড়ে থাকবে। শিল্প বিপ্লব ফলে নানা রকম যন্ত্রপাতি, নানা রকম কলকারখানা প্রচুর পরিমাণে পৃথিবীতে তৈরি হয়। তারপর থেকে অনবরত নতুনত্ব শিল্পের উদ্ভাবন ঘটে, নতুনত্ব যন্ত্রপাতি, যানবাহন সবকিছুর উদ্ভাবন ঘটে। তার ফলে কি হয়েছে, প্রচুর পরিমাণে আমরা কি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেছি বা করি, ও মানুষের অবিবেচ্য কার্যের ফলে যেসব কাজগুলো করা উচিত নয় সেই ধরনের কাজগুলো মানুষ করতে থাকে। যেমন গাছ কেটে দেওয়া, নানা রকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করা, যেভাবে আমাদের বর্জ্যগুলোকে ব্যবস্থাপনা করা দরকার ব্যবস্থাপনা না করা, নানান কারণে কার্যের ফলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্রিনহাউস গ্যাস ও ধূলিকণা পৃথিবীকে বেষ্টন করে ঘিরে রেখে বায়ুমণ্ডলে এক গ্যাসীয় স্তর সৃষ্টি করেছে। বুঝতে পারলে? একটু আগে আলোচনা করলাম কি, ফলে সূর্য থেকে আগত সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ সূর্যের আলো ক্ষুদ্র তরঙ্গ রূপে গ্রিনহাউস গ্যাসের যে আস্তরণ, তাকে ভেদ করে ভূপৃষ্ঠে আসছে, কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে গ্রিনহাউস গ্যাসে বাধা পাচ্ছে। ঠিক দেখো, একইভাবে গ্রিনহাউস কাকে বলা হয়েছিল, সূর্যের তরঙ্গ পলিথিন বা কাঁচের আস্তরণ ভেদ করে ঘরের ভিতরে পৌঁছচ্ছে, কিন্তু সেখান থেকে আর বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে পারছে না। একইভাবে পৃথিবীর ক্ষেত্রেও সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠতে আসছে, কিন্তু এখান থেকে গ্রিনহাউস গ্যাসের জন্য, আস্তরণের জন্য ফিরে যেতে পারছে না। তার ফলে এখানে তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে, তার মানে পৃথিবীতেও কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে ভূপৃষ্ঠের সংলগ্ন এলাকাতে। সেই জন্য বলছে, কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে গ্রিনহাউস গ্যাসে বাধা পাচ্ছে, ফলে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলে নিম্নাংশে, অর্থাৎ বায়ুমণ্ডলের নিচের দিকটাতে, ভূপৃষ্ঠের সংলগ্ন এলাকাতে, ভূপৃষ্ঠের সাথে সাথে এলাকাতে তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। ফলে পৃথিবী এখানে গ্রিন হাউসে পরিণত হয়েছে। গ্রিন হাউস এফেক্ট, এর ফলে কি প্রভাব, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, তার প্রভাব পরে দেখে নেব। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে বায়ুতে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড, CO2, মিথেন, CH4, ক্লোরোফ্লোরোকার্বন, CFC প্রভৃতি গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে। এর ফলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের তাপমাত্রা ক্রমে বেড়ে চলেছে। এগুলো একটু আগে আলোচনা করলাম, সে একই জিনিস বোঝানো হয়েছে বা একই জিনিস বলা হয়েছে, একে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এবার দেখে নেব বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই যে বিশ্ব উষ্ণায়ন হয়েছে, তার প্রভাবে কি কি ঘটনা ঘটছে আজকের দিনে। প্রথমত, হিমবাহের মাত্রাতিরিক্ত গলন। অতিরিক্ত মাত্রায় কি হচ্ছে, গলন মানে কি, গলে যাওয়া, হিমবাহ গলে যাচ্ছে। পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহের অতিরিক্ত গলন হচ্ছে। এর প্রভাবে এই যে হিমবাহ অতিরিক্ত গলনের ফলে কি কি প্রভাব পড়ছে,
পশ্চিম আন্টার্কটিকায় বরফের চাদর যেটা আছে, সেই বরফের বিশাল আস্তরণ যেটা সমুদ্রে এসে মিশেছে বা তার প্রান্তভাগ প্রতি বছর 400 ফুট করে সমুদ্রে ডুবে যাচ্ছে। প্রতি বছর হিমবাহ গলে 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 মানে পিছিয়ে চলেছে, মানে 400 মিটার করে প্রতি বছর সমুদ্রের জলে বিলীন হয়ে যাচ্ছে। তাছাড়া যেমন ভারতের গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর 35 মিটার করে পশ্চাৎ অপসারণ করছে। প্রতি বছর 35 মিটার করে পিছনের দিকে গলে গলে এগিয়ে চলেছে। এইভাবে চলতে থাকলে একদিন কিন্তু হিমবাহ শেষ হয়ে যাবে, তাই নাকি? এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বন্যা প্রবণতা বাড়ছে, অর্থাৎ এশিয়ার উত্তর বাহিনী নদী অর্থাৎ হিমালয় থেকে উত্তর দিকে যেসব নদীগুলো প্রবাহিত হয়েছে, হিমালয় পর্বত থেকে উত্তর দিকে যেসব নদীগুলি প্রবাহিত হয়েছে তাকে কি বলা হয়? এশিয়ার উত্তর বাহিনী নদী। একটুখানি আমরা দেখে নেবো কেমন হয়। এই যে আমাদের হিমালয় পর্বত থেকে এই দিকে যেসব নদীগুলো প্রবাহিত হয়েছে, সেই সব নদীগুলোকে কি বলা হচ্ছে? উত্তর বাহিনী নদী। এই বিশ্ব উষ্ণায়নের ফলে এই যে হিমালয়ের উপরে, হিমালয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেসব হিমবাহ অবস্থান করছে, সেই সব হিমবাহ গলন শুরু হয়েছে। গলনের ফলে অতিরিক্ত পরিমাণে গলনের ফলে জল তৈরি হচ্ছে। সেই জলগুলো উত্তর বাহিনী নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে দক্ষিণ বাহিনীতেও হচ্ছে, কিন্তু দক্ষিণ বাহিনী নদীর সংখ্যা কম, উত্তর বাহিনী নদীর সংখ্যা বেশি। এইখানে কি তার ফলে অতিরিক্ত পরিমাণে বন্যা দেখা যাচ্ছে সেই নদী অববাহিকা অঞ্চলে। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বন্যা প্রবণতা বাড়ছে। এছাড়া নাসা, যেটা আমাদের আমেরিকাতে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, এর তথ্য অনুযায়ী যদি এই একই হারে, মানে যেভাবে এখন হিমবাহ গলন হচ্ছে, এই হারে যে হিমবাহের গলন হতে থাকে, তাহলে 2099 সাল পর্যন্ত সুমেরুবৃত্ত অঞ্চলে হিমবাহের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ যদি এইভাবে চলতে থাকে তাহলে পরে এটা যদি পৃথিবী হয়, তাহলে সুমেরুবৃত্ত অঞ্চলে, অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয়, এটা যদি কর্কটক্রান্তি হয়, এটা যদি মকরক্রান্তি হয়, এটা যদি সুমেরুবৃত্ত হয়, এটা কুমেরুবৃত্ততে, এই অঞ্চলে যে হিমমণ্ডল, এখানে কোনো হিমবাহের আর অস্তিত্ব থাকবে না। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, যখন হিমবাহের গলন হচ্ছে তো সেই জল কোথায় যাবে? সমুদ্রে যাবে। আর সমুদ্রে যাওয়া মানেই সেখানে তাপমাত্রা, জলের উচ্চতা বৃদ্ধি পাবে। গত 100 বছরে হিমবাহ গলনের ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়েছে 10 থেকে 15 সেন্টিমিটার। 100 বছরের ভিতরে সমুদ্রের জল উচ্চতা কত বেড়ে গিয়েছে? 10 থেকে 15 সেন্টিমিটার। 2015 সালের 30 মার্চ ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলের জলতল প্রতি বছর 3 থেকে 8 মিলিমিটার করে বাড়ছে। আর যদি এইভাবে বাড়তে বাড়তে জলতল যদি 1 মিটার বৃদ্ধি পেয়ে যাবে সেদিনকে সুন্দরবনে কত? 75% প্রায় সমুদ্রের জলে তলায় যাবে, আর সুন্দরবন প্রায় ধ্বংসের মুখে হবে। এখন ধ্বংসের মুখে চলছে, তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন অ্যাসিড বৃষ্টির পরিমাণ বাড়ছে, খরা ও বন্যার এলাকা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে কোনো কোনো এলাকাতে খরা বৃদ্ধি পাচ্ছে, যেমন উত্তর বাহিনী নদীর অববাহিকা সংলগ্ন অঞ্চলে কি হচ্ছে? সেখানে বন্যার প্রবণতা বেড়েছে। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের প্রকোপ বাড়ছে। এখন দেখেছো তোমরা প্রতি বছর 2-1টা ঘূর্ণিঝড় এসে থাকে, 2-4টে। আগে কিন্তু এরকম হতো না, আমরা ছোটবেলায় এগুলো দেখিনি, কিন্তু এখন দেখতে পাই। কিসের জন্য হচ্ছে? বিশ্ব উষ্ণায়নের ফলে, যা ক্রমে ধ্বংসাত্মক হচ্ছে।
আগে ঘূর্ণিঝড় আসলেও এত নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় তৈরি হতো, সেগুলো এত ধ্বংসাত্মক হতো না, এত ক্ষয়ক্ষতি করতো না, কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়গুলি ক্ষয়ক্ষতি করে। গ্রিন হাউস গ্যাস ও মানুষ দ্বারা সৃষ্ট উৎস। এই গ্রিন হাউস গ্যাসে যেসব জিনিসগুলো দেখতে পাই, সেই জিনিসগুলো বা সেসব গ্যাসগুলোকে মানুষ কীভাবে সৃষ্টি করছে। কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের ভূমিকায় কত পার্সেন্ট? 49%। বিশ্ব উষ্ণায়নকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে এর ভূমিকা কত? কার্বন ডাইঅক্সাইডের 49%। এর প্রধান উৎস বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের যথেচ্ছ ব্যবহার। প্রচুর পরিমাণে আমরা যেসব জীবাশ্ম জ্বালানি, ডিজেল, কয়লা, পেট্রোল, এইসব নানান জাতীয় জিনিসগুলোকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি। আর একটা কারণ এর সাথে জুড়ে দিতে পারো, যে প্রচুর পরিমাণে উদ্ভিদের ধ্বংস, বন জঙ্গল ধ্বংস, তার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। মিথেন CH4 বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা 18%। এর প্রধান উৎস কৃষিক্ষেত্রে ধানের খড় ও অন্যান্য জৈব বর্জ্য, কয়লা খনি, খনিজ তেলের খনি প্রভৃতি জায়গা থেকে মিথেন গ্যাস নির্গত হয়। তাছাড়া ধানের খড় বা অন্যান্য এইরকম যে উদ্ভিদের আগাছা, ফসলের আগাছা, সেগুলো যখন দীর্ঘ সময় ফেলে রাখা হয়, সেগুলো পচন হওয়ার ফলে তার থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এরপরে আসবো ক্লোরোফ্লোরোকার্বন CFC। আমরা যেগুলো এসি, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, নানা রকম প্রসাধনী দ্রব্য যেমন স্প্রে, নানা রকম ক্রিম, এইসবগুলো থেকে কি হয়? CFC গ্যাস নির্গত হয়। সেই CFC আমাদের ওজোন স্তরকে ধ্বংস করছে। ওজোন স্তরকে ধ্বংস করার ফলে পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৌঁছচ্ছে, ভূপৃষ্ঠ অতিরিক্ত পরিমাণে গরম করছে, এর একটা প্রভাব পড়ছে। বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা 14%। নাইট্রাস অক্সাইড N2O বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা কত? 6%। এর প্রধান উৎস কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সার। আমরা যেসব সার ব্যবহার করি তার ভিতরে নাইট্রোজেনের সারের পরিমাণ বেশি থাকে, সেই নাইট্রোজেন সার ব্যবহার। তারপরে দাবানল ও মৃত্তিকায় অবস্থিত জীবাণুর বিক্রিয়া, এই কারণে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, যা আমাদের বিশ্ব উষ্ণায়নে বিশেষ ভূমিকা নেয়। অন্যান্য গ্যাস যেগুলো, সেগুলো বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা 13%। তার ভিতরে কি কি পড়ে? যে অন্যান্য যেসব গ্যাস, সেগুলোর ভিতরে পড়ে তোমার যেমন জলীয় বাষ্প, কার্বন টেট্রাক্লোরাইড, ওজোন গ্যাস, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, সালফার, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ইত্যাদি ইত্যাদি গ্যাস। এইসবগুলো অন্যান্য গ্যাস, যেগুলো তাদের ভূমিকা কত পার্সেন্ট? 13%। সেগুলো অনেকগুলো গ্যাসের সমষ্টি। এদের মধ্যে প্রধান ভূমিকা কে কে নিচ্ছে বিশ্ব উষ্ণায়নে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থানের কারণে উষ্ণতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয় এই গ্যাসগুলো। তাহলে পরে যদি পরীক্ষাতে আসে গ্রিন হাউস গ্যাস ও মানুষের দ্বারা সৃষ্ট উৎস সম্পর্কে লেখো, তাহলে পরে আমরা এইটুকু লিখে দেব। তাহলে আমরা কি কি জানলাম আজ? বিশ্ব উষ্ণায়ন, তার কারণ, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, তার কারণ, গ্রিন হাউস কি, পৃথিবী একটি গ্রিন হাউস বলা হয়েছে কি কারণে, যেমন পরীক্ষাতে গ্রিন হাউস কি টিকা দেয়, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে 2 নম্বরে প্রশ্ন দিতে পারে, পৃথিবী একটি গ্রিন হাউস বলা কারণ কি, এটাকে 2 নম্বর 2.5 নম্বরের কোশ্চেন আসতে পারে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, এটা 1.5 নম্বরে প্রশ্ন দেয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এই প্রশ্নগুলো সচরাচর 3 নম্বর পর্যন্ত দিতে পারে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। তা বিশ্ব উষ্ণায়নের প্রভাব জানলাম আজ আমরা। হিমবাহের মাত্রাতিরিক্ত গলন, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, তার সাথে জানলাম গ্রিন হাউস
ইয়াসহ তার মনুষ্য দ্বারা সৃষ্ট উৎস। যদি তোমাদের এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের ভিতরে শেয়ার করো তাকে সবাই যাতে এই সুবিধাটাই পেতে পারে। আর তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে সে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।